ঢাকা ব্যাংক বিজনেস মেয়ের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজজারিন খান। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। আমাদের এই বিষয়ে কথা বলার জন্য আমরা এই খাতের দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছি জ্বালানি সংকটের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা আমাদের মাঝে পেয়েছি ফারহান নূর, মহাসচিব, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আসলে খানিকটা বলা যায় দুরবস্থার মধ্যেই আছে সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্প উদ্যোক্তারা, এবং জ্বালানি সংকটের আকার আমরা দেখছি যে প্রকট আকার ধারণ করেছে। তো একটু আপনার কাছে জানতে চাই যে জ্বালানি সংকট তো আসলে বেশ কিছুদিন ধরে আমরা দেখেছিলাম যে হচ্ছিল, এখন আসলে সময়টা একটু বেশি দেখছি আমরা যে শিল্প উদ্যোক্তা যারা বা যারা যারা শিল্প অঞ্চলের মধ্যেও আছে সেখানেও গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং অনেক উদ্যোগ বন্ধও হয়ে যাচ্ছে, এবং অনেক জায়গায় গ্যাসই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সেক্টরে আসলে বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে খানিকটা সমস্যা, খানিকটা না, সবটাই সমস্যা এবং ভয়াবহ সমস্যা। এটা বলা মানে লোকজনকে ভয় দেখানো না। একটা জিনিস হলো, একটা সাপকে আপনি যদি বাইম মাছ মনে করেন তাহলে তো ডিল করতে পারবেন না, ওটার কামড়ে মারা যাবেন। তো সেই জন্য এটা যে একটা সমস্যা সেটা বুঝতে পারাটাও হচ্ছে একটা খুব ভালো দিক। সেই দিক থেকে আমরা অন্তত এখন দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন মহল বা আপনারা মিডিয়ার যারা আছেন তারাও বিষয়টা নিয়ে কথা বলছেন, লোকজনকে ডাকছেন, এটা খুব জরুরি। এবার আসেন, আপনি যেটা বলছেন যে সমস্যাগুলো ইন্ডাস্ট্রিতে নানা জায়গায় এসছে। দেখুন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে জ্বালানি সেক্টরের যা কিছু হয়েছে এ যাবৎকালে, সেইখানে কিন্তু প্রত্যেকটা সময় আমরা দেখেছি গরিব মানুষের উপরে অত্যাচার করে যারা বড়লোক, যারা একটু ক্ষমতাবান, তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। সেটা কিভাবে হয়েছে? সেটা হলো ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ এমন একটা বিষয়, সেটা সবার জন্য সমান, কিন্তু লোডশেডিং অর্থাৎ ডিমান্ড চার্জ মানে অগ্রিম ডিমান্ড প্লেস করে অগ্রিম টাকা দেওয়ার কমিটমেন্ট করেছে দেশের সব মানুষ। সেই গরিব মানুষগুলো বা দুর্বল মানুষগুলোকে আপনারা কথায় না বলে তাদেরকে লোডশেডিং দিয়ে অভাবে রেখে এই যে যারা বড়লোক বা যারা ক্ষমতাবান বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারা বিদ্যুৎ, গ্যাস সব পেয়েছে। কিন্তু এখন যেটা ওখানে যখন শেষ হয়ে গেছে, তখন উপরের দিকে যখন চাপটা এসছে, যখন গুলশান বনানীতে লোডশেডিং হচ্ছে, ধানমন্ডিতে হচ্ছে, ক্যান্টনমেন্টে হচ্ছে, যখন ইন্ডাস্ট্রির যারা সুবিধা নিয়ে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো চালিয়েছে তখন টনক নড়েছে। সেই জন্য এখন নড়াচড়াটা বেশি হচ্ছে। এটা হচ্ছে প্রথম সাবমিশন আমার, যেটা আমি এক কথায় বলে দিয়েছি যে ডিমান্ড চার্জটা সবার কাছ থেকে নেওয়া হয়েছে এবং এখানে ওয়াদা বরখেলাপ করা হয়েছে। ডিমান্ড চার্জ হচ্ছে সঠিকভাবে যদি বলি এক কথায়, যে আমি একজন ভোক্তা হিসেবে এত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করব, 450 টাকা হোক 500 টাকা হোক, একটা হিসাবের এই টাকাটা আমাকে দিতেই হবে, ব্যবহার না করলেও দিতে হবে। সেইটা দিনের পর দিন যে ওয়াদা ভঙ্গ করে গরিব মানুষকে ঠকানো হয়েছে, সেইটা আমাদের আগে বুঝতে হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ক্যাপাসিটি চার্জ। এই কথাটা আমরা বলে বেড়াচ্ছি, কিন্তু এই জিনিসটা তো বোঝার ব্যাপার আছে, সেইটা আমি একটু বলতে চাই। এটা হচ্ছে ডিমান্ড চার্জ যেমন ভোক্তার দিক থেকে টাকা নিচ্ছেন কিন্তু বিদ্যুৎ দিচ্ছেন না। ক্যাপাসিটি চার্জ হচ্ছে আমাদের বিদ্যুতের সক্ষমতা, উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্ল্যান্টগুলো বসানো হয়েছে। এই প্ল্যান্টগুলো বসানোর ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতি ছিল, যে দুর্নীতির কারণে এগুলো অনেক হাই কস্ট। এই প্ল্যান্টগুলো বসানো হয়েছে, এই প্ল্যান্টগুলো চালালে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু সেই প্ল্যান্টগুলো চালাতে হলে যে কাঁচামাল লাগবে সেইটা আবার আমদানি করতে হবে। সেই আমদানির খরচ তো বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু যে ক্যাপাসিটি আমি পারচেস করেছি, আমার সরকার করেছে, যে কারণে বলা হয় যে আমাদের ক্যাপাসিটি তো অনেক, বিদ্যুতের যে চাহিদা তার চেয়ে ক্যাপাসিটি বেশি। এই কথাটার মধ্যে একটা অসম্ভব রকম দুর্নীতিমূলক ভাষা এটা। অর্থাৎ ক্যাপাসিটি আছে এবং ক্যাপাসিটির জন্য যে টাকা দিতে হবে, চার্জ, যেটা যেমন ডিমান্ড চার্জের জন্য আমাকে দিতেই হয়, আমি থাকি বা না থাকি, এই ক্যাপাসিটি চার্জের জন্যও টাকা আমাকে দিতেই হচ্ছে, সরকারকে দিতে হচ্ছে। এখন সরকার টাকা কোত্থেকে দেয়? সরকার তো জনগণের টাকাই দেয়। সরকারের ভর্তুকি বলেন, সেটাও জনগণের টাকা। তো যে কারণে এই ক্যাপাসিটি চার্জ, অর্থাৎ আমি একটা ক্যাপাসিটি কিনে অগ্রিম কমিটমেন্ট করে রেখেছি বিভিন্ন কোম্পানির সাথে, তারা উৎপাদন করুক বা না করুক তাদেরকে টাকাটা দিয়ে যেতে হচ্ছে। তাহলে সেই বার্ডেনটা ঋণ আকারে, লোন আকারে দিন দিন বাড়ছে। আর অন্যদিকে আমাদেরকে উচ্চ মূল্যে এই সমস্ত কাঁচামাল এনে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। এই দুটো মিলে ভোক্তার উপরে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, যে কারণে আমরা কয়েকদিন আগে গণশুনানিতে দেখেছি যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সেটা নিয়ে এখন ভুতুরে বিল বলছি, এই বলছি, এগুলো কোনো ভুতুরে বিল না, তো এগুলো হচ্ছে প্ল্যান্ড
একটা জিনিস মনে রাখতে হবে, আজকে বাংলাদেশের জ্বালানি সেক্টরকে যে বিপদে ফেলা হয়েছে মানুষকে, এইটা একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি। এটা কোনোদিনও কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে এটা হঠাৎ করে হয়েছে। যারা এটাকে বলবে হঠাৎ করে, হয় তারা হঠকারী অথবা মিথ্যাবাদী অথবা বিশ্বাসঘাতক। এইটার একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করা সম্ভব যে এটা একটা চক্রান্তমূলক পদ্ধতির ভিতর দিয়ে এই দেশের মানুষকে, সমস্ত মানুষকে অসহায় বানানোর একটা বাস্তবায়নে একদল মানুষ সফল হয়েছে, এবং সেটা অনেক বছরের চেষ্টা। এটা হঠাৎ করে এই কয়েকদিনে হয়নি। সেই দিক থেকে আমরা দেখলাম যে আপনারা মাঝখানে ধর্মঘট করেছিলেন সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং এটি লাগাতারভাবে কর্মসূচি আপনারা পালন করেছিলেন। এরকম করার আসলে কারণটা কি? আপনারা হয়তো জানেন, আমরা আসলে একটা কর্মসূচি দিয়েছিলাম গত জুলাই মাসে। আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে 30শে জুলাই তারিখে আমরা 18 ঘন্টার জন্য একটা প্রতীকী গ্যাস সরবরাহ বন্ধ রাখবো, আমরা মেশিন চালাবো না। তারপরে যেটা আগামীতেই বা যেটা আরেকটা যেটা ছিল লাগাতারভাবে বন্ধ রাখার কর্মসূচিটা, তার পরবর্তীতে যদি সরকারের ভিতরে আমাদের সমস্যাটা সমাধান করে ফেলে সেক্ষেত্রে। আপনারা হয়তো জানেন যে আমাদের সিএনজি, আমরা 1 মিটার কিউব সিএনজি বিক্রিতে আমরা কমিশন পাই 8 টাকা। আমাদের প্রতি মিটার কিউব বিদ্যুৎ মানে সিএনজি উৎপাদনে কম্প্রেস করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে শুধু বিদ্যুতের খরচ এখন চলে আসছে 6 টাকা 30 পয়সা পর্যন্ত। আমি বাকি 1 টাকা 70 পয়সায় আমি কি আমার স্টেশন অপারেট করতে পারবো? কোনোভাবেই সম্ভব না। আমরা লাগাতার লোকসানের সম্মুখীন হচ্ছি। আর যখন এটা 8 টাকা মার্জিন নির্ধারণ করা হয়েছিল, তখন আমার বিদ্যুৎ উৎপাদনের খরচটি ছিল 1 টাকা 50 পয়সার ভিতরে। বাকি 6 টাকা 50 পয়সা দিয়ে আমি আদার্স কস্টিং ফুলফিল করতাম, পাশাপাশি আমার বিনিয়োগের লভ্যাংশ আমি এখান থেকে ব্যাংকের সুদ টুদ যাবতীয় খরচ মেনটেন করে আমি আমার লভ্যাংশ পেতাম। কিন্তু এখন যেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, গত 15 সালের পর থেকে কিন্তু এই মার্জিনের বিষয়টা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অথচ এর ভিতরে বিদ্যুতের মূল্য বেড়েছে 8 দফা। সর্বশেষ যে বিদ্যুতের মূল্যটা বেড়েছে গত জুন মাসের 3 তারিখে, তারপরে দেখা যাচ্ছে 19% বাড়ার পরে আমরা একেবারেই বলতে পারেন যে প্রতিটা স্টেশনই লোকসানের মুখোমুখি। আমাদের এই প্রোগ্রামটা কারণ গত সরকারের আমলে, তারপরে অন্তর্বর্তী সরকারের আমলে এবং এই সরকার, নতুন সরকার আসার পরে আমরা এই বিষয়গুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি অনেকবার। আমরা সেখানে দেখেছি যে সরকার এই বিষয়ে তাদের সেই রকম কোনো রকম সমস্যার সমাধানের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এমত অবস্থায় আমরা জুলাই মাসের 21 তারিখে আমরা আমাদের একটা কর্মসূচি ঘোষণা করি, যেটি প্রথম দফা 1 দিনের জন্য, পরবর্তীতে লাগাতার। কিন্তু এর মাঝখানে আবার যখন শুরু হয়ে গেল অ্যাক্সিলারেট এনার্জির অগ্নিকাণ্ডের কারণে গ্যাস ক্রাইসিসের বিষয়টি যখন সামনে চলে আসলো, তখন আমরা আসলে আমাদের কর্মসূচিটি সাময়িকভাবে স্থগিত করেছি। কেননা এমনিতেই গ্যাস নাই, ভোক্তারা ভুগছে। তারপরে যদি দেখা যায় যে আমাদের ধর্মঘট বা আমাদের স্টেশন অপারেশন না করার কারণে যদি একটি দিনও জনগণ ভুগে, সেটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা আমাদের কর্মসূচিটি প্রত্যাহার। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, আমরা আমাদের কর্মসূচি ঠিকই প্রত্যাহার করেছি, কিন্তু আসলে ভোক্তাদের তো সমস্যা মিটে নাই, কারণ আমরা গ্যাসই পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে কোনো এরিয়াতে 4-5 দিন পর পর একটুখানি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য গ্যাস আসছে, সেখানে কিছু ভোক্তারা দিতে পারছে। ঢাকা শহরে হয়তো বা একটু বেশি দেখতে পাচ্ছি যে না, কিছু কিছু জায়গায় দেওয়া হচ্ছে। কিন্তু একদিকে তো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, আর একদিকে যারা গাড়ি চালাচ্ছে তারা যখন আপনার এই পাম্পগুলোতে যাচ্ছে 50 টাকার গ্যাস ঢুকতেছে বা 60 টাকার গ্যাস ঢুকতেছে, এখান থেকে তো তার যাতায়াতটাও হচ্ছে না। না, সেটা খুবই স্বাভাবিক। তো এমন একটা পরিস্থিতিতে আপনি যখন দেখা যাবে যে আপনাকে 15 PSI প্রেসারে যখন গ্যাসটা পাবেন, আমার মেশিনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, 600 মিটার কিউব সাপোজ ধরেন আমার কম্প্রেসিং ক্যাপাসিটি পার আওয়ার। আমি মেশিনটা যখন চালাবো, আমাকে 15 PSI প্রেসার যখন পাবো, আমি 600 মিটার কিউব বা তার আশেপাশে আমি প্রোডাকশন করে ভোক্তাদেরকে সাপ্লাই দিতে পারবো। কিন্তু যখন আমি 1 PSI পাচ্ছি, যখন 2 PSI পাচ্ছি, স্বাভাবিকভাবেই তো সেটা আমি আর 600 মিটার কিউব আমি দিতে পারছি। সংকট কিভাবে নিরসন হবে? মানে এটা তো এমন না যে মেশিন চাপ দিলে আজকে একদিনের মধ্যে এটা করা সম্ভব, বা সরকারও আসলে এখন যেভাবে কাজ করছে তাদের পক্ষে তো রাতারাতি আসলে এই সমস্যা সমাধান করা সম্ভব না। তো
তাহলে আসলে আপনি ঠিকই বলেছেন, বাট এই সমস্যাটার গোড়াতে যে জিনিসটা, যেটা 2016 সালে যখন এলএনজি আমদানি নির্ভর করা হচ্ছিল, তখনই কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে সতর্কতা বক্তব্য রেখেছিলাম যে এই জিনিসগুলি না হয় এমন এক সময় চলে আসতে পারে যখন আমরা আমদানি নির্ভরতার কারণে পুরা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। আমাদের, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রফেসর শামসুল আলম সাহেব, যিনি ক্যাবের জ্বালানি উপদেষ্টা, উনি বারবার সরকারকে কিন্তু এই বিষয়টা সতর্ক করেছিলেন তখনও, যে আপনারা আমদানি নির্ভর গ্যাসের দিকে হাত না বাড়িয়ে আপনারা দেশীয় উৎস থেকে সন্ধান করেন কিভাবে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ করা যায়। আমাদের সমুদ্রের ব্লকগুলি আছে, সেখান থেকে কিভাবে সমুদ্রের যে 17টি ব্লক, সেটার মধ্য থেকেও তো আমরা কাজ করতে পারি এবং আমরা সেখানে সমুদ্র বিজয় করেছি ঠিকই, জি। কিন্তু আমরা সেখান থেকে কোনো বেনিফিট আমরা বের করতে পারলাম না। আসল বিষয়টা কি জানেন, নিয়ত। অর্থাৎ যাদের হাতে ক্ষমতা ছিল তারা যে নিয়তে জ্বালানি সেক্টরকে তৈরি করেছে, তার ফলাফল এখন জাতি ভোগ করছে। আপনি কি একমত আমার সাথে? হ্যাঁ, অবশ্যই। এবং এই নিয়তটার মধ্যে ছিল যে এটাকে আমদানি নির্ভর করতে হবে। কাজে ওনারা আন্দোলন করেছে, শামসুল আলম কথা বলেছে, এগুলো তো কানে শুনবে না। আমরা দেখি যে নানা ধরনের দুর্নীতি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে, এই সব নানা কিছু। কিন্তু এদেশের জন্য সবচেয়ে বড় দুর্নীতির জায়গা তো এনার্জি সেক্টর। সেই দুর্নীতির জন্য আপনি বলেন কোথায় কি হয়েছে? এই যে আমাদের এত বড় একটা পরিবর্তন হলো, সংবিধান পরিবর্তনের জন্য আমরা পারলে শেষ করে ফেললাম। কই, যারা এই জ্বালানি পলিসি তৈরি করার কথা, জ্বালানি পলিসি ঠিক রাখার কথা, সেই যে এনার্জি রেগুলেটরি কমিশন, সেখানে কোনো বদল হয়েছে? হয়নি তো। বাংলাদেশের কমিশনগুলো যে আছে, তার মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে এই আমরা যে যত আলাপ করছি, এখানে কিন্তু সরকারেরও কিছু করার থাকে না। কারণ এনার্জি রেগুলেটরি কমিশন একটা স্বাধীন জায়গা, তারা গণশুনানির মাধ্যমে তৈরি করবে। গণশুনানি হচ্ছে একটা নাটক, সেখানে আমরা বলি, তারা যা ইচ্ছা করে, তারা আমাদের কোনো কথা রিফ্লেকশন দেয়নি। এই জুলাইয়ের যে দাম বাড়ানোর সেই গণশুনানিতে আমি নিজে ছিলাম। আমি জেরা করে চেয়ারম্যান সহ গণশুনানির সমস্ত মেম্বারদেরকে আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা যে কোনো সমস্যা মানেই দাম বাড়ানোরই, শুধু দাম বাড়াই দিলে সমস্যা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ওই যে ওনারা আন্দোলন করছে যে আমাদেরকে দাম বাড়ায় দেন, সমস্যা। আমরা সবার মাথার মধ্যে ঢুকেছে যে দাম বাড়ানো, সুবিধা বাড়ানোই সমস্যার সমাধান। রেগুলেটরি কমিশনকে চ্যালেঞ্জ করেছি আমি নিজে যে বিদ্যুতের দাম কমানো সম্ভব। কিভাবে সম্ভব আমরা শুনবো যে কিভাবে দাম কমানো সম্ভব। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেটি আপনি বলছিলেন যে দাম কমানো সম্ভব, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে অনেকে কিন্তু দাম বাড়িয়ে গ্যাস এবং বিদ্যুৎ দুটাই নিতে চাচ্ছে, কিন্তু তারপরেও তো তার টাকা দেওয়ার পরও সে পাচ্ছে না। কারণ শিল্প খাতে যে সকল ইন্ডাস্ট্রি আছে, এখন আসলে যেভাবে তারা প্রোডাকশন করেছে, প্রোডাকশন চার্জ তো বাইরের কাছে অনেক হাই হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু অনেক জায়গায় গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে যাওয়ার কারণে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো সিক হয়ে যাচ্ছে এবং ওভারঅল ইকোনমির উপরে একটা নেগেটিভ চাপ বাড়ছে, যেটি হচ্ছে গিয়ে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের উপরেও কিন্তু সেই চাপ এসে আমাদের বড় ধরনের আঘাত করছে। তো সাম্প্রতিক সময়ের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তো একটা বহুমাত্রিক দিক থেকে আসলে প্রেশার ক্রিয়েট করছে বাংলাদেশ সরকারকে। তো এই চ্যালেঞ্জ আসলে কিভাবে রক্ষা করা যাবে এবং এই সংকট নিরসনের জন্য তো অল্টারনেটিভ ওয়ে আমাদেরকে তৈরি করতে হবে, সেটি আমরা কিভাবে করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সংকট তো বহুমুখী, ডেফিনেটলি বহুমুখী। আমি শুধু দুইটা প্রতিষ্ঠানের অকার্যকারিতা যাদের দায়ী করে কথা বলতে চাই। একটা হচ্ছে কম্পিটিশন কমিশন, প্রতিযোগিতা কমিশন বলে একটা কমিশন আছে। এদের জন্ম হয়েছে কেন জানেন? এদের জন্ম হয়েছে যে বাজারে যখন আমরা প্রাইভেটাইজেশন করি বা যখন সরকার কোনো জিনিস প্রাইভেট করে দেয়, তখন সেখানে সুস্থ প্রতিযোগিতা যেন থাকে এবং সেই সুস্থ প্রতিযোগিতায় বাজারে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এটা হলো একটা স্বাভাবিক চিন্তা। সারা পৃথিবীতে এইটাকে মানুষ বলে ফ্রি মার্কেট ইকোনমি। আমাদের এখানে যেটা হয়, সেখানে অসুস্থ প্রতিযোগিতা না, প্রত্যেকটা জায়গায় আমরা অলিগোপলি তৈরি করেছি, অলিগার তৈরি করেছি। এই যে কাঁচামরিচের দাম যে 200 টাকা সব জায়গায় হয়ে যায়, এটা যে শুধুমাত্র এই বিভিন্ন সিলিন্ডার বিক্রি করা যারা করেন বা ওনারা গ্যাসের দাম বাড়াচ্ছেন, আরেকজন বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তা না। একটা কাঁচামরিচের দোকানদারও আশেপাশের 3-4টা দোকান মিলে ঠিক করে যে 200 টাকার কমে বেচা যাবে না। এইটা একটা জাতীয় রোগ হয়েছে। এই রোগটা সারানোর জন্য এই কম্পিটিশন কমিশন হয়েছিল। এই কম্পিটিশন কমিশনের যে অকার্যতা বা এইটা আসলে কিছু করে না, তারা বসে আছে, এইটা দূর হলেও কিন্তু অনেক জায়গায় সুস্থ কম্পিটিশন হতো। এবং যেটা অনেকে বলে থাকেন যে পৃথিবীর অনেক জায়গায় তো কম্পিটিশনে ছেড়ে দেওয়া হয়,
তাতে দাম কমে বাড়ে, তো সেটা করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা পালন করছে না। দ্বিতীয় হচ্ছে আজকের যে এনার্জি সেক্টরের ঝামেলাটা হয়েছে, এটার জন্য মূলত দায়ী হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। কারণ তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা তারা ব্যবহার করেনি। তারা কি করেছে, মিনিস্ট্রির কথা মতো কাজ করেছে। এখন বলেন, এই যে কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে, তারা কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা জানেন? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থেকে এই কম্পিটিশন কমিশন বলেন, ভোক্তা অধিকার বলেন, অথবা এই জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যদি থাকে আমার এনার্জি রেগুলেটরি কমিশন, তারা যদি তাদের কথা থাকে তো তারা যেটা চায় সেটা তারা করেছে, কিন্তু জনগণের জন্য, দেশের জন্য যেটা দরকার সেটা তো তারা করতে পারেনি। এবং এই জায়গাটায় এই রেগুলেটরি কমিশন, যেমন আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে আনেন আমার পাশে, আমি তার সাথে কথা বলি, মানুষ দেখুক যে তার ভুলটা কোথায়, আর আমরা যে চিৎকার চেঁচামেচি করছি তার সমস্যা কোথায়। যার যেখানে সুযোগ ছিল তারা আমরা একজন আরেকজনের অসুবিধা তৈরি করেছি। এইটা থেকে যেতে হলে আমি একদম সুনির্দিষ্ট বলি ভাই, প্রথম কাজ হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনকে স্ট্রেনদেন করা। এই স্ট্রেনদেন করা মানে তাদেরকে ক্ষমতা দিয়ে যা ইচ্ছা তাই করা নয়। স্ট্রেনদেন করা মানে সৎ লোকের মাধ্যমে তার রেগুলেটরি যে পলিসিসগুলো আছে সেগুলো সামনে আনা। বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে পিডেটরি কস্ট, লুণ্ঠনমূলক ব্যয়। যে বিদ্যুৎ আমার সামর্থ্য অনুযায়ী 2 টাকায় উৎপাদন করা সম্ভব, সেইটা আমি উৎপাদন করেছি 10 টাকায়, তাহলে বেচতে হবে 12 টাকায়। এখন আপনি নিজে একটা ব্যবসায়ী মনে করেন, হোটেলের ব্যবসা করেন, আপনি যদি বাজার করতেই ঠকে যান, আপনি বেচে কিভাবে জিতবেন? আপনাকে বেচে জিততে হলে কাস্টমার ঠকাতে হবে। ঠিক সেই কাজটাই করছে এই রেগুলেটরি কমিশনের ছত্রছায়ায়। সেইখানে সব সরকারই অসহায়। কাজে এই সরকারকে যদি আসলে সলিউশন করতে হয়, জনগণের কাছে যেতে হয়, এই রেগুলেটরি কমিশনের সমস্ত কার্যক্রমের উপরে ভালো তদন্ত হওয়া উচিত, তদন্ত করে বের করা উচিত যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা তো অ্যাসোসিয়েশন চাইলেই তো সকলের সাথে সমন্বয় করে অনেকগুলো আলোচনা বা গোল টেবিল করার সুযোগ আছে। যেটি আসলে বললেন যে কেন ওনারা আসছেন না বা কথা বলছেন না, সেরকম কি কোনো আসলে সম্ভাবনা আছে সামনে আপনারা করতে পারবেন? আমরা আসলে এখানে বিজনেসম্যানদের কতগুলি জিনিস, আমি আপনার যে আগের প্রসঙ্গে আমি একটু ফিরে যেতে চাই। একটু আগে যেই কথাটা আপনি ব্যবসায়ীদেরকে দাম বাড়ানোর কথা ব্যবসায়ীরা বাড়তি দামে গ্যাস নেওয়ার কথা বলেছে, তারপরেই সরকার দাম বাড়িয়েছে। বিশেষ করে ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করেছি। আমি সেখানে মনে করি যে এখানে ব্যবসায়ীদের যারা এই কথাগুলি, এই প্রস্তাবনাগুলি তখন তুলে ধরেছিলেন, তারা আসলে দূরদর্শী চিন্তা করেননি। তাদের উচিত ছিল এখানে একটা গ্যারান্টি ক্লজ অ্যাপ্লাই করা, যে আমি দাম বাড়তি দিব, আমাকে এই প্রেশার, আমাকে এই ডিমান্ড ফুলফিলও করতে হবে, তারপরেই আমি দাম বাড়তি দিব। আরেকটা জিনিস আপনারা যেই কথাটা ভাই একটু আগে বললেন যে আমরা দাম বাড়াতে চাই না, আমরা আসলে ফিড গ্যাসের মূল্য সিএনজি সেক্টরের সবচেয়ে, বাংলাদেশের যত সেক্টরে গ্যাস বিক্রি হয় তার ভিতরে ফিড গ্যাসের মূল্য সবচেয়ে বেশি আমরা সিএনজি সেক্টর থেকে দেই। এবং একমাত্র সেক্টর যেই সেক্টর থেকে সরকার ভর্তুকি নিয়ে অন্যান্য সেক্টরকে, মানে এই যে এক্সট্রা দাম নিয়ে অন্যান্য সেক্টরে ভর্তুকি দেয়। আমরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা মাত্র 4% গ্যাস ব্যবহার করি, আর টোটাল রেভিনিউর 22% কিন্তু এই সিএনজি খাত থেকে দেওয়া হয়। তা আমাদের দাবিটা হলো যে আমরা ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি করতে আমরা বলছি না, আমরা বলছি যে আমাদের বিজনেস টিকিয়ে রাখার জন্য আমাদেরকে মানে আমরা যাতে লোকসানের সম্মুখীন না হই। সরকার তো দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অনেক দামে গ্যাস বিক্রি করেছে আমাদের কাছে, এবং আমরা সেটা এখন আমাদেরকে অন্তত ফিড গ্যাসের, কারণ আদারওয়াইজ তো আমাদের স্টেশনগুলি চালু রাখতে পারবো না। ফিড গ্যাসের মূল্যটা কমিয়ে দিক, ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর কথা আমরা কখনো বলিনি। আজকে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে তারা তো সবাই ভোক্তা, এবং তারা সবাই সংকট কিভাবে মোকাবেলা হবে সেটি জানতে চায়, সেটি সমাধান সেটি খুব সহজ। আমি মনে করি সবচেয়ে এর মধ্যে কার্যকরী যে একটা ইস্যু হয়েছে অনেক কিছুর মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, তার মানে সমস্যাটা উনি স্বীকার করেছেন। এখন আপনি যেটা বলছেন বা আমিও যেটা বলতে চাই, এই মাননীয় প্রধানমন্ত্রী সহ এখন দেশে যারা পরিচালনায় আছেন, সেটা দল মতের ঊর্ধ্বে উঠে, ইভেন বিরোধী দল, প্রত্যেকটা মানুষের এইটা প্রথম কাজ হচ্ছে এটা যে সমস্যা, এটা স্বীকার করা। পপুলার কথাবার্তা বাদ দিয়ে যে কাজটা জরুরি, সবসময় আমরা যে কোনো অসুবিধায় রাজনীতিবিদদের জেলে পাঠায় খুব খুশি হই। জ্বালানির ক্ষেত্রে শুধু রাজনীতিবিদ না, এর সাথে মূলত টেকনিক্যালি যারা ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তারাও তো জাতিকে ভুল বুঝিয়েছেন, তাদেরও তো একটা দায়িত্ব ছিল।
ইঞ্জিনিয়ারিং এথিক্স বলে একটা কোর্স তাদের পড়ানো হয়, সেখানে শেখানো হয় যে এই যে ইঞ্জিনিয়ারিংটা তুমি করলে এইটা শুধু আজকের জন্য না, ভবিষ্যতে মানুষের উপরে যেন কোনো অমানবিক চাপ তৈরি না হয়। আমি মনে করি এই যে জ্বালানি অপরাধীর কথা যখন আমি বলছি, এটার জন্য যে শুধু রাজনৈতিক নেতা তারা না, শুধু যে সচিব বা উপসচিব যারা এইসব দায়িত্বে ছিলেন তারা না, এই জায়গায় যে টেকনিক্যাল লোকগুলো ছিল সেই লোকগুলোও দায়ী, কারণ তারা আমাদের জাতিকে ভুল বুঝিয়েছে। তাদের ভেতর থেকে তো এখন কনফেস করা উচিত যেটা ভুল। যেমন আপনি বললেন যে আপাতত বাঁচার জন্য যেমন আমরা অক্সিজেন নেই, জি। কিন্তু সারা জীবন কি অক্সিজেন নিয়ে বাঁচা যায়? জি, এটি তো আমরা বুঝলাম, কিন্তু সংকট মোকাবেলার আসলে সঠিক কোনো আমি দিক নির্দেশনা পেলাম না। পাবেন না যতক্ষণ পর্যন্ত এই ভুলগুলি না স্বীকার করা যাবে যেটা ভুল হয়েছে। আর এখন যদি বলেন, আমি এক কথায় বলে দিই, ভাই একমত হবেন কিনা আমি জানি না, বা দর্শকরা হবেন কিনা, সেটা হলো আমাদেরও ভোক্তা হিসেবে একটু ধৈর্য ধরার আছে। আমাদেরকেও কোনো একটা ঝড়ের সময় যেমন ধৈর্য ধরতে হয়, আমরা যদি দেশটাকে চাউটিক করে ফেলি, অস্থির করে ফেলি, তাহলে ওই যে বাইরের লোকগুলো যারা আমাদেরকে শাসন করতে চায়, শোষণ করতে চায়, তারা সুযোগ পাবে। আমরা শুধু ভারত আমেরিকার বিরুদ্ধে কথা বললে হবে না, আমাদের নিজেদেরও একটু এখন শান্ত হয়ে যে ঠিক আছে যা হওয়ার হয়েছে, এখন দলমত নির্বিশেষে আমাদের সমস্যা সমাধানের জন্যে টেকনিক্যালি কথা বলে কাজ করতে হবে, এবং এইটা একটা টেকনিক্যাল ইকোনমিক ডিসিশন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরা আশা করছি সংকট নিরসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে, এবং সেটার জন্য যারা আসলে কমিটি আছে, কমিটি হয়তো দ্রুত আরও কিছু পদক্ষেপ নেবে যেটি দীর্ঘমেয়াদী হবে, এবং সাস্টেনেবল ওয়েতে আসলে আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।